হঠাৎ একটা অচেনা খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল অনন্তর। বাইরে বৃষ্টি হচ্ছে এক টানা। মনে হচ্ছে ঘন মেঘের ওজন বইতে বইতে ক্লান্ত বীতশ্রদ্ধ আকাশ যে কোনো মুহূর্তে সশব্দে ভেঙে পড়বে মাটিতে। মাঝে মাঝেই রাতের নিকষ অন্ধকার খান খান করে দিয়ে আঁকা বাঁকা আলোর আলপনা আছড়ে পড়ছিল দূরে কোনো অজানা মাঠের কিনারে। অনন্ত অবশ্য কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ তার ঘরে কোনো জানলা নেই। সে চোখ বন্ধ করে বৃষ্টির উদ্দাম উচ্ছ্বাসের শব্দ শুনছিল। অসময়ের বৃষ্টির সঙ্গী হয়ে আসা মাতাল হাওয়ার দমক মাথার উপর ছোট্ট ঘুলঘুলি দিয়ে প্রবেশ করে তার শরীরটা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। একই ডিসেম্বর মাস, তার উপরে বাইরে এই অবিশ্রান্ত বর্ষণ যেন শীতের তীব্রতা কয়েক পর্দা বাড়িয়ে দিয়েছে। কাঁচা ঘুম ভেঙে যেতে অনেকক্ষণ চুপচাপ শুয়ে রইল অনন্ত। রাতে তার ভালো করে ঘুম হয় না আজ বহু বছর যাবৎ। রাতের অন্ধকার নামলেই তাকে ঘিরে ধরে তার কানের কাছে ফিস ফিসিয়ে কি যেন বলে যায়। কৌতুকের চাপা হাসি হাসে। অনন্ত উঠে বসে বিছানার ওপর, দু হাঁটু জড়ো করে বিছানার এক কোণে সরে আসে। বিকারগ্রস্তের মতো বলতে থাকে, যেন হাতের ইশারায় অদৃশ্য মাছি তাড়াচ্ছে নিজের চারপাশ থেকে। হঠাৎই খিলখিল করে হেসে ওঠে, পর মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। শরীরে একটা অদ্ভুত ঝিম ধরা ক্লান্তি আসছে। এক অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে উঠেছে গোটা ঘর। কি ভীষণ সুন্দর সেই গন্ধ! মনে হচ্ছে স্বর্গের কোনো পরী পথ ভুল করে নেমে এসেছে অন্ধকার নরকে। তারই নরম শরীরের সুবাসে চারিদিক মুখরিত। কিন্তু সামনে ওটা কি দেখা যাচ্ছে? কয়েক মুহূর্ত বাক শক্তি রহিত হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে সামনের দিকে। তারপর অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে টলমল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সেদিকে। যেন খানিকটা বিরক্ত হয়ে বিড়বিড় করে বলতে থাকে, আবার তুমি এসেছ। একটা নরম আলোয় আধো অন্ধকার ঘরটা ভরে উঠেছে। সে আলো এক অমোঘ আকর্ষণে হাত ছানি দিয়ে কাছে ডাকছে তাকে। কাঁপা কাঁপা হাতে কলটা ডিসকানেক্ট করে সোফায় বসে পড়লেন বিক্রমজিৎ রাঠোর। তার মুখমণ্ডল রক্তশূন্য, ঠোঁট দুটো তখনও তীর করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিলেন। এই ডিসেম্বরের ঠান্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রায় মিনিট দুয়েক স্থির হয়ে বসে রইলেন পাথরের মূর্তিবৎ। তারপর যেন নিজের সবটুকু মানসিক স্থিতি একত্রে করে উঠে দাঁড়ালেন। হাত বাড়ালেন দেওয়ালের হুকে ঝুলন্ত গাড়ির চাবিটার দিকে। যখন গাড়ি চালিয়ে শোধনাগারের মূল ফটকের সামনে এসে দাঁড়ালেন, তখন চারিদিকে শ্মশানের নীরবতা। আকাশে তখনও সূর্যের লালচে আলোর আভা ফোটেনি। একটা আবছায়ার পাতলা চাদর মুড়ে দৈত্যপুরীর মতো দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকাটা। হাওয়া বইছে এক টানা। সেই হাওয়া লোহার সার্ভিস গেটের ফাঁক গলে একঘেয়ে শীষের মতো শব্দ তুলেছে। বিক্রমজিৎ গাড়ির দরজা খুলে এসে দাঁড়ালেন ফটকের সামনে। একজন গার্ড এসে দরজা খুলে দিল।
তিনি স্পষ্ট দেখলেন সেই গার্ডের মুখেও এসে জড়ো হয়েছে ভয় মেশানো উদ্বিগ্নতা। নিচের করিডোরে এসে পৌঁছাতেই কয়েকটা ছেঁড়া ছেঁড়া শব্দ কানে এলো তার। লম্বা করিডোরে কতগুলো ভারী বুটের ছোটাছুটি করার শব্দ, কিছু মানুষের নিচু স্বরের গুঞ্জন। সেই শব্দ ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হয়ে অশরীরী শোনাচ্ছে। বিক্রমজিৎ পায়ে পায়ে এগিয়ে এসে তার নিজস্ব কেবিনের সামনে এসে দাঁড়াতেই বিকাশ ছুটে এলো। বিকাশ চৌবে বিক্রমজিতের অধস্তন। এমনিতে চৌকস ছেলে, ওয়েট লিফটিংয়ে 2 বার স্টেট লেভেল অ্যাওয়ার্ড পেয়েছে, পুলিশের ফুটবল টিমের নিয়মিত সদস্য। কিন্তু ভূত, আরশোলা, টিকটিকি, সিনিয়র অফিসার সহ সবেতেই মারাত্মক ভয় বিকাশের। অজানা পরিস্থিতির আতঙ্কে সর্বক্ষণই জুবুথুবু হয়ে থাকে। স্যার, সর্বনাশ হয়ে গেল, আমাদের মনে হয় সবার চাকরি যাবে। বিক্রমজিৎ উত্তর দিলেন না। তার ঠিক সামনেই কাঠের বেঞ্চে শোয়ানো আছে একটা মৃতদেহ, বুক অব্দি সাদা কাপড়ে ঢাকা, দুচোখ বিস্ফারিত, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়িয়ে এসে বাদামি হয়ে গেছে। কয়েকটা মাছি ভনভনাচ্ছে সেই জমাট বাঁধা রক্তের চারপাশে। সেদিকে তাকিয়ে শুধু একবার ঢোক গিললেন তিনি। মৃতদেহটা অনন্ত প্রধানের, দেশের সব থেকে ভয়ঙ্কর আতঙ্কবাদী সংস্থা JJF এর একজন কুখ্যাত কমান্ডার। দিন তিনেক আগেই JJF এর 2 জন প্রধান কমান্ডারকে তুলে দেওয়া হয়েছে বিক্রমজিতের দায়িত্বে থাকাই সংশোধনাগারের হেফাজতে। রঘুবীর শর্মা আর এই অনন্ত প্রধান। কানাঘুষো শোনা যাচ্ছিল অনন্ত প্রধানের রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা প্রবল। দেশের ছোট বড় সমস্ত মিডিয়া এখন সেই আলোচনায় উত্তাল। এই অবস্থায় অনন্ত প্রধানের এই হত্যা যে কি বিভীষিকা ডেকে আনতে পারে তার জীবনে, সে কথা মনে হতে নিজের অজান্তেই একবার কেঁপে উঠলেন দুঁদে পুলিশ অফিসার বিক্রমজিৎ রাঠোর। নিজেকে একটু সামলে তিনি প্রশ্ন করেন, আপনারা কখন জানতে পারলেন? এই তো একটু আগেই স্যার, সঙ্গে সঙ্গেই তো আপনাকে ফোন করলাম। একটা কথা বলবো স্যার, মানে যদি কিছু মনে না করেন। কি বলছিলাম কি, এটা মানুষের কাজ না স্যার। মানে? গলা টিপে খুন করা হয়েছে, এই তো গলায় আঙুলের আবছা দাগ অবধি দেখা যাচ্ছে। জানি জানি স্যার, কিন্তু সলিটারি সেল, এই সেলে তো দূরের কথা, পুরো উইং দেওয়ার একটাও কয়দি নেই। ঢোকার তো মাত্র একটা দরজা, সেখানে 3 জন গার্ড থাকে, আর ভেতরের সেলের দরজায় মোটা মোটা তালা ঝুলছে, একটা জানালা অবধি নেই। আপনি কি বুঝতে পারছেন না স্যার? চলো ভেতরে চলো। কথাটা ধমকে বললেও বিক্রমজিৎ স্পষ্ট বুঝতে পারলেন তার গলার স্বভাবসুলভ দৃঢ়তা যেন বেমালুম অদৃশ্য হয়েছে। একটা তেল চিটে নোংরা দেওয়াল, 2/3 দেওয়াল একসময় সাদা ছিল, এখন কৌলিন্য হারিয়ে ফ্যাকাশে ধূসর। নিচের বাকি 1/3 পানের পিকে লাল। ঘরে আসবাব বলতে শুধু একদিকের দেওয়ালের সঙ্গে লাগানো একটা উঁচু খাট, সেই খাটের উপরেই প্রায় ছাদের কাছাকাছি একটা ছোট্ট ঘুলঘুলি। ঘরে কোনো জানলা নেই। খাটের উল্টো দিকে দেওয়ালে একটা নোংরা ভাঙা আয়না ঝুলছে। মাটিতেই এক কোণে মাটির কুঁজো, স্টিলের গ্লাস, পাশে রাখা প্লাস্টিকের দাঁত ভাঙা চিরুনি। 3 দিকে নিরেট দেওয়াল, অন্যদিকে লোহার মোটা পাতের দরজার বাইরে ভারী পিতলের তালা ঝুলছে। তালাটা ডান হাত দিয়ে তুলে ধরে ভালো করে পরীক্ষা করলেন বিক্রমজিৎ। না, কোথাও বাড়ি মারার বা বল প্রয়োগের কোনো চিহ্ন নেই। সেলের বাইরে অপ্রশস্ত করিডোর, করিডোরের শেষে সেই একই রকম মোটা লোহার পাতের দরজা। এই দরজার বাইরেই সারা রাত পাহারায় ছিল গার্ডেরা। দরজার বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো। গার্ডদের মধ্যে কেউ দরজা খুলে ভেতরে ঢুকলে সেটা সেই ক্যামেরায় ধরা পড়ার কথা। বিক্রমজিৎ চাপা গলায় বললেন,
সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। চলে আসুন বিকাশজি, কুইক। সিসিটিভি ফুটেজে কিছু পেলেন? পান চিবাতে চিবাতে প্রশ্নটা করলেন যশোদানন্দন মিশ্রা, রাজ্যের হোম তথা পুলিশ মন্ত্রী। ঘড়িতে এখন 10টা বাজে। বিক্রমজিতের কেবিনে তার উল্টো দিকে চেয়ারে বসে ভ্রু কুঁচকে পান চিবাচ্ছেন আর মোবাইলে খুটখাট করছেন মিশ্রাজি। তার যে মেজাজ সপ্তমে সেটা তার কুঞ্চিত ভ্রু আর কপালের ভাঁজই স্পষ্ট বলে দিচ্ছে। না স্যার, ওই দরজাটা সারা রাত বন্ধ ছিল। আমি থরলি ফুটেজ চেক করেছি। আর কোনো দরজা টরজা নেই সেটা ঠিক জানেন তো? বিক্রমজিতের মনে হলো বলে, এটা আপনার বাগান বাড়ি নয়। কিন্তু মুখে বলল, হ্যাঁ স্যার, একটাই দরজা। ওপরে একখান ঘুলগুলি আছে দেখলাম না, ওটা দিয়ে যদি কেউ ঢোকে? সেটা দিয়ে একটা 6 মাসের বাচ্চাও গলবে না স্যার। কতকটা বিরক্তির সঙ্গে কথাটা বললেন বিক্রমজিৎ। মাঝে মাঝে লোকটার শিশুসুলভ কথা শুনে একটা রাগ মেশানো হাসি পায় তার। তবে এই পরিস্থিতিতে চরম বিরক্তি ছাড়া অন্য কোনো অনুভূতি তাকে ছুঁতে পারছে না। কটা নাগাদ খুন হলো? পোস্টমর্টম রিপোর্ট আসার আগে বলা শক্ত, তবে বডিতে রিগার মর্টিস শুরু হয়নি তখন। তার মানে হয়তো মাঝরাতে নয়তো শেষ রাতে। যত সব ক্যালাস লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হাই প্রোফাইল কয়েদিকে কেউ বন্ধ করে অদৃশ্য হয়ে ঢুকে মেরে ফেললো। আপনার ধারণা আছে এই জন্য সিএম সাহেব আমার মাথা চিবিয়ে খাবে? শুধু সিএম কেন, সালা মিডিয়া একবার জানতে পারলে আমার ধুতি আপনার উর্দি সব খুলে নেবে। যত সব। তা সাসপেক্ট আছে কেউ? যদি মোটিভের দিক থেকে দেখা যায় তাহলে জেজেএফ এর আরেকজন কমান্ডার রঘুবীর শর্মা, কিন্তু সে তো ইস্ট উইংয়ের একটা সলিটারি সেলে বন্দী। সেই দরজাও সারাক্ষণ বন্ধ ছিল। সিসিটিভি ফুটেজে চেক করেছি, সেও তো সারা রাত সেলেই ছিল। তাহলে কি ভূতে এসে ঘাড় মটকে গেল নাকি? আমার 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাই, নইলে আপনার কপালে দুঃখ আছে এই আমি বলে দিলাম। উত্তর দেন না বিক্রমজিৎ। উত্তর তার জানা নেই। তার এত বছরের কেরিয়ারে অন্তত 10-12টা থানার দায়িত্ব সামলেছেন, অসংখ্য জটিল কেস সলভ করেছেন, কিন্তু নিজেকে আগে কখনো এতটা অসহায় লাগেনি। যশোদানন্দন আরো অনেক কথা বলে চলেছেন, কিন্তু সেসব কথা তার কানে প্রবেশ করলেও তার মস্তিষ্ককে স্পর্শ করছে না। মন্ত্রী বিদায় নিলে রঘুবীর শর্মার সেলে এসে ঢোকেন তিনি। ঠিক একই রকম সেল, ছোট্ট নিরেট দেওয়ালের ঘর। দেওয়ালের সঙ্গে ঘেঁষে থাকা সরু খাটে শুয়ে আছে রঘুবীর। বয়স প্রায় 40-এর কোঠায়, কিন্তু শরীরে এতটুকু ভাঙন ধরেনি। চোখের শান্ত ঢুলু ঢুলু মনিতে এক অদ্ভুত কুটিলতা খেলা করে বেড়ায়। নিচু স্বরে রয়ে শোয়ে কথা বলে। দরজা খোলার শব্দ পেয়ে খাটের উপরে এসে উঠে বসল। বিক্রমজিৎকে ঢুকতে দেখেই ঠোঁটের কোণে একটা অদ্ভুত ব্যঙ্গের হাসি ফুটে ওঠে। সেই হাসি দেখেই মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে তার। কিন্তু নিজেকে সামলে নিয়ে তিনি সরাসরি জিজ্ঞেস করেন, অনন্ত প্রধানের মৃত্যুর ব্যাপারে আপনি কিছু জানেন? খিক খিক শব্দে হেসে ওঠে রঘুবীর। তার শরীরের তুলনায় গলার স্বর ভীষণ বেমানান। সরু ফ্যাঁসফ্যাঁসে চেরা স্বর শুনলে কেমন যেন সাপের হিসহিসানি মনে পড়ে যায়। একটা অজানা অস্বস্তি গ্রাস করে নেয় অবচেতন মনকে। ঠিক সেই রকম হিস হিসে স্বরে একটা অদ্ভুত সুর করে সে বলে ওঠে, I looked then at the silly walls through dark eyes in a dark face. And this is what I know, that all these walls of Russian fields will have to go. I look at my own body with eyes no longer blind, and
I see that my own hands can make the world that's in my mind. Then let us hurry, comrades. The road to find out. সালা চুতিয়া। বিক্রমজিৎ নিজেকে স্থির রাখতে পারেন না। মিটিমিটি হাসতে থাকা লোকটার চোয়াল লক্ষ্য করে ঘুষি চালান। রঘুবীর একটা অস্পষ্ট শব্দ করে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে মাটিতে। দেওয়ালে মাথা ঠুকে যায়। কয়েক মুহূর্ত সেভাবেই পড়ে থেকে ফের উঠে দাঁড়ায়। কপালের কাছে ফেটে গিয়ে রক্ত ঝরছে, কিন্তু মুখের সেই শয়তানি হাসিটা তখনও মিলিয়ে যায়নি। বিক্রমজিতের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, যখন এই বিশাল প্রাসাদ জুড়ে রাত্রি নামে, তখন জেগে ওঠে কিছু নাম না জানা ছায়া মূর্তি। তাদের চোখ দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু গন্ধ পাওয়া যায়। কি দারুণ সে গন্ধ! গন্ধ শোকার মতো করে বুক ভরে নিঃশ্বাস নেয় রঘুবীর শর্মা। বদ্ধ কুঠুরির আলো আধারিতে তার চোখের মনি চিকচিক করছে। হঠাৎ সে বলতে শুরু করে, তারা প্রতিশোধ নেয় রাঠোর সাহেব। যারা বেইমানি করে, নিজের মানুষদের ধোঁকা দেয়, সেই সব গদ্দারদের শাস্তি দেয় তারা। আপনার এই ইস্পাতের দরজা, ইটের দেওয়াল তাদের আটকে রাখতে পারবে না। আপনি জানেন, অনন্ত রক্ত বেইমানির রক্ত, गद्दारी और रक्ते मिसे आछे साहब, गद्दारी और रक्ते मिसे आछे। কথা শেষ করে হাসতে থাকে রঘুবীর। মনে হয় তার হাসির দমকে তিরতির করে কাঁপছে এই ছোট্ট কুঠুরি। মানে কি বলতে চাইছো? মানে ওর বাবাও ধোঁকা দিয়েছিল সাহেব। আমরা পুলিশের তাড়া খেয়ে লুকিয়েছিলাম ওর দেশের বাড়ি। সে ছোটবেলায় বাড়ি থেকে পালানোর পর ও পहली बार বাড়ি ফিরছিল আনন্দ। ইউপিতে আসাইন নামের একটা ছোট্ট গ্রাম। বাড়ির পাশেই বিশাল গোলাপ বাগান, ডামাসিনা রোজ, তাফি রোজ। কনৌজ টাউনে ওর বাবার একটা ছোট্ট কারখানা, সেখানে রু গোলাপ মানে গোলাপের আতর তৈরি হতো। সালা চুতিয়া নিজের ছেলে যে বাড়িতে লুকিয়ে আছে সেই খবর পুলিশকে দিয়ে দিল। নাহলে পুলিশের বাপের ক্ষমতা ছিল না এই রঘুবীর শর্মাকে অ্যারেস্ট করে। অবশ্য তার শাস্তি পেয়েছে শয়তানটা। নিজের ছেলের সামনেই বুটের নিচে পিষে থেতলে দিয়েছে বুড়োর মাথা। তারপর থেকেই তো অনন্তর মাথার স্ক্রুগুলো কেমন ঢিলে হয়ে গেল। একটা অদ্ভুত আত্মপ্রসাদের হাসি হাসে রঘুবীর। বিক্রমজিৎ অস্ফুটে একটা গালি উচ্চারণ করে সেল থেকে ছিটকে বেরিয়ে আসে। স্যার, পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে। কেবিনের দরজাটা সামান্য ফাঁক করে কথাটা বলল বিকাশ। বিক্রমজিৎ অন্যমনস্কভাবে কিছু একটা চিন্তা করছিলেন। বিকাশের কথায় সেই চিন্তায় ছেদ পড়ল। মাথা তুলে তাকালেন তার অধস্তনের দিকে, তারপর চোখের ইশারায় ভেতরে এসে উল্টো দিকে চেয়ারে বসতে বললেন। কি বলছে রিপোর্ট? নাথিং দ্যাট ইউ ডোন্ট নো। মৃত্যু হয়েছে রাত 2টো থেকে 3টের মধ্যে, আর ওই গলা টিপেই মৃত্যু। শুকনো মুখে হাসলেন বিক্রমজিৎ, তারপর বললেন, আমার সঙ্গে আসুন তো দেখি একবার বাইরেটা ঘুরে আসি।
মূল অট্টালিকার চারদিকেই 15 ফুট উঁচু মোটা প্রাচীর, তার কাঁটা বসানো প্রাচীরের মাথায় পেছনের দিকে অনেকটা জায়গা জুড়ে ফুল গাছের বাগান। কয়েদিরাই বাগানে দেখাশোনা করে। নরম মাটি খুঁড়ে রাখা আছে, সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছে। বিকাশ অবশ্য সেসব খেয়াল করে না। সে হাত বাড়িয়ে একটা গাছ থেকে ঘন লাল রঙের গোলাপ ছিঁড়ে বুক পকেটে গুঁজেছিল। হঠাৎ তার খেয়াল হলো বিক্রমজিৎ তার দিকেই তাকিয়ে আছেন ভৎসনার দৃষ্টিতে। বিকাশের অপ্রস্তুত হাসিকে উপেক্ষা করে তিনি কতকটা যেন নিজের মনেই বলে ওঠেন, কিন্তু খুনটা হলো কিভাবে? স্যার, আমার যা মনে হয় সে কথা বললে আপনি নিখাত রেগে যাবেন। কেন? ভূত? স্যার, বন্ধ ঘরে অদৃশ্য কেউ ঢুকে একজন মানুষের প্রাণ নিয়ে গেল। আপনি কি একেবারে অস্বীকার করতে পারেন যে অলৌকিক কিছু ঘটার 1%ও চান্স নেই? আছে কি? অনন্ত যে সামান্য মেন্টালি আনস্টেবল হয়ে পড়েছিল সেটা আদৌ জানেন? হ্যাঁ স্যার, আমি কেস রিপোর্টটা দেখেছি। তাছাড়া আগে যেখানে কাস্টাডিতে ছিল সেখানে অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের মুখেও কিছু কিছু কথা শুনেছি। আসলে চোখের সামনে নিজের বাবাকে খুন হতে দেখার পর থেকেই তো কমান্ডারের মানসিক ভারসাম্য একটু বিগড়ে গেছে। যারা গার্ডের ডিউটিতে ছিল তাদের মুখে শুনলাম নাকি মাঝরাতে উনি উঠে বসে চিৎকার করতেন। ওনার বাবার একটা আতরের কারখানা ছিল, সেখানের গন্ধটন্ধ নাকি ও পেত। যাক, সিভিয়ার মেন্টাল শক পেয়েছে সেটা তো বোঝাই যায়, কিন্তু সেটা তো এটা প্রমাণ করে না যে এটা কোনো অলৌকিক শক্তির প্রতিক্রিয়া নয়। যতই ডিপ্রেশন হোক, নিজের গলা নিজে টিপে কেউ সুইসাইড করতে পারে? এটা হয় না স্যার, একদম অ্যাবসার্ড। বিক্রমজিৎ উত্তর দেন না। এক মনে বিল্ডিংয়ের দেওয়ালের দিকে তাকিয়ে হাঁটতে থাকেন। বিকাশ বলে চলে, আপনি হয়তো জানেন না, এই ওয়েস্ট উইংয়ে কোনো গার্ড পাহারা দিতে চায় না, কিন্তু রাতে নাকি কি সব অদ্ভুত শব্দ পাওয়া যায়। তা কাল রাতে কমান্ডারের সেলের পিছনে ওয়াশরুমটার কাছে কাউকে একটা চলাফেরা করতে দেখেছে। মানুষ নয় স্যার, শুধু একটা ছায়া মূর্তি। তাকে নাকি চোখে দেখা যায়নি, তবে গার্ডেদের মুখে শুনলাম কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, মিষ্টি অথচ কেমন ঝাঁঝালো টাইপের। বিক্রমজিৎ খুব মনোযোগ দিয়ে মাটির দিকে তাকাতে তাকাতে হাঁটছিলেন। হঠাৎ বিকাশের শেষ কথাটা শুনে চমকে উঠে ঘুরে তাকালেন। মনে হলো একটা অজানা অস্বস্তি যেন ধীরে ধীরে গ্রাস করছে তাকেও। রাত্রি নেমেছে। ঘড়িতে প্রায় রাত 9টা। গতকালের মতো আজও বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। নিজের কেবিনে দুহাতে মুখ ঢেকে বসে আছেন বিক্রমজিৎ। ভীষণ অসহায় লাগছে তাকে। হঠাৎ কি মনে হতে তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে এলেন। চলতে শুরু করলেন রঘুবীর শর্মার সেলের দিকে। ইস্ট উইং এখান থেকে বেশ কিছুটা দূরে। লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। বারবার চমকে উঠছিলেন বিদ্যুৎ চমকানোর শব্দে। গ্রিলের রক্ষণ অবজ্ঞা করে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে করিডোরের মেঝেতে। সেই জলে ভিজছে বিক্রমজিতের সারা শরীর। অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। ইস্ট উইংয়ের একদম শেষে সলিটারি সেল। তালা বন্ধ দরজা আগলে দাঁড়িয়ে 4 জন গার্ড। বিক্রমজিতের ইশারায় দরজা খুলে দিল তারা। অন্ধকার করিডোর পেরিয়ে রঘুবীরের সেল। একটা নিবু নিবু হলদে আলো জ্বলছে ঘরের এক কোণে, আর ঘরের ঠিক মাঝে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে রঘুবীর। বিক্রমজিৎকে ঢুকতে দেখে একবার মাথা তুলে তাকালো। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে ফিরে এলো সেই ব্যঙ্গের হাসিটা। বিক্রমজিৎ রঘুবীরের কলার ধরে এক হ্যাঁচকা টানে তাকে দাঁড় করিয়ে দেয়। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, I know that you are the culprit.
একজন মানুষ অন্ধকার পথ ছেড়ে জীবন স্রোতে ফিরে আসতে চাইলো, তাও তোদের সহ্য হলো না। আবার সেই অস্বস্তিকর স্বরে হেসে ওঠে রঘুবীর। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে, ডার্লিং, এই রাস্তায় কোনো ইউ টার্ন নেই। আইদার ইউ আর উইথ আস আর अगेंस्ट আস। বিক্রমজিতের নিঃশ্বাস ঘন হয়ে আসে। রাগে ঘৃণায় তার নাকের ডগা ফুলে উঠেছে। ইচ্ছা করছে এই নরকের কীটটাকে ভারী জুতোর নিচে ফেলে পিষে মারে। রঘুবীর তখনও বলে চলেছে, আপনি বুঝছেন না মিস্টার রাঠোর, এই পৃথিবী জুড়ে ভীষণ কেওস। সব কিছু কেমন অগোছালো, খাপ ছাড়া। কারোর পেটে ভাত নেই কিন্তু ব্যাগ ভর্তি ডিগ্রির সার্টিফিকেট আছে। কারোর পেটে বিদ্যে নেই কিন্তু ব্যাগ ভর্তি টাকা আছে। কেউ ওবেসিটিতে ভুগছে তো কেউ ম্যাল নিউট্রিশনে। আপনি যেদিকে তাকাবেন শুধুই বৈষম্য, বৈষম্য। তাই এসব কিছু প্রথমে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, তারপর সেখানে গড়ে তুলতে হবে স্বপ্নের ইমারত, যেখানে সবাই খুশ, সবাই সচ্ছল। আর সেটার জন্যই বুঝি প্রতি বছর তোরা লাখ লাখ নিরীহ মানুষকে নির্বিচারে খুন করেছিস। খুন শব্দটা আমার ভীষণ অপছন্দের রাঠোর সাহেব। এরা সবাই শহীদ, শহীদ। কিছু পেতে গেলে কিছু হারাতেও হয়। ধরে নিন এরা একটা গ্রেটের জন্য বলি প্রদত্ত ক্যাজুয়ালিটি। এই বাজে কথা ছাড়, আগে বল কি করে খুন করলি অনন্ত প্রধানকে? খুন আমি? দু চোখে অবাক দৃষ্টি নিয়ে রঘুবীর বেশ কিছুক্ষণ বিক্রমজিতের দিকে তাকিয়ে থাকে। তার মুখ দেখে মনে হয় যেন ভারী অবাক হয়েছে। তারপর হঠাৎ তার মুখের অভিব্যক্তির পরিবর্তন হতে শুরু করে। সেই অবাক নিষ্পাপ দৃষ্টি পরিবর্তিত হয়ে একটা নিষ্ঠুর কৌতুক ফুটে ওঠে দু চোখে। ঠোঁটের কোণে ফিরে আসে সেই শয়তানি হাসির ঝিলিক। চাপা স্বরে মুখে হাত চাপা দিয়ে হাসতে থাকে সে। তারপর হঠাৎ ঘষা ঘষা গলায় বলে, হ্যাঁ, আমি তার মৃত্যুদণ্ড দিয়েছি। গদ্দার ছিল আনন্দ, গদ্দার। যে দল তাকে সবকিছু দিয়েছে, আদর্শ দিয়েছে, লড়াই করবার তাগিদ দিয়েছে, তার প্রতি বেইমানি করেছে ও। শাস্তি ওকে পেতেই হতো। তবে তার প্রাণ আমি নিজে হাতে নিইনি। ইচ্ছে ছিল কিন্তু চোখের ইশারায় বন্ধ লোহার দরজার দিকে ইঙ্গিত করে সে। তারপর আবার বলতে থাকে, যখন রাত্রি নামে তখন বাতাসে শোনা যায় তাদের ফিসফিস, ফিসফিস। মিহি কুয়াশার চাদর ভেদ করে পৃথিবীতে নেমে আসে তারা। তাদের দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অনুভব শোনা যায় চাপা গলায় কথা বলার আওয়াজ, খিলখিল হাসির শব্দ। বাতাসের উষ্ণতা কমে আসে অকারণেই। মিষ্টি গন্ধে মাতোয়ারা হয় আকাশ বাতাস। তারা ফিরে আসে, তারা আসে শান্তি দিতে, স্বয়ং নেমেসিস হয়ে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে নিজের রুমালটাও ফেলে যায়। মুচকি হেসে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন বিক্রমজিৎ। প্লাস্টিকের মোড়কে একটা সাদা কালো ডোরা কাটা রুমাল। এটা কাল ল্যাবে যাবে। ডিএনএ টেস্ট হলেই বোঝা যাবে যে কে তোর নেমেসিস। রঘুবীরের শান্ত গভীর দুটো চোখ দপ করে জ্বলে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল।
মুচকি হেসে বলল, আজকাল লোকের ঘাম মোছা রুমালও কালেক্ট করছেন নাকি? বেশ বেশ। বিক্রমজিৎ আর সেখানে দাঁড়ালেন না। রুমালটা পকেটে ভরে বেরিয়ে এলেন ঘর থেকে। স্যার, আপনি ওই সেলে একা থাকবেন? এই আপনার কাছে ওই সার্ভিস ওয়েপনটা আছে তো? অবাক বিষয়ে প্রশ্নটা করে বিকাশ। না, সার্ভিস রিভলভারটা বাড়িতেই ফেলে এসেছি। হঠাৎ ফোন করে এমন একটা খবর শোনালে তখন আর, তবে আমি একবার নিজে ওই ঘরে রাতে থেকে এক্সপিরিয়েন্স করতে চাই। তাছাড়া একা থাকলে ঠান্ডা মাথায় কিছুটা চিন্তাও করতে পারবো। ব্ল্যাক কফির কাপে আলতো চুমুক দিয়ে বললেন বিক্রমজিৎ। এই একটা জিনিস বিকাশ চমৎকার বানায়, কড়া কফিতে চুমুক দিয়ে দুশ্চিন্তার মেঘে ঘিরে থাকা মনটা একটু ঝরঝরে লাগছে তার। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে কাবু করতে পারে এমন ভূত আজ পর্যন্ত জন্মায়নি, সরি মরেনি। বিক্রমজিতের রসিকতায় বিকাশ একেবারেই প্রভাবিত বলে মনে হয় না। মুখে একরাশ দুশ্চিন্তার ছাপ নিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেল থেকে বেরিয়ে এলো সে। বাইরে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, যেন আজই মহাপ্রলয়ের নির্ঘণ্ট উপস্থিত। বিদ্যুৎ চমকের ভোঁতা শব্দে ছোট্ট বদ্ধ ঘর কেঁপে কেঁপে উঠছে। বিক্রমজিতের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি বিছানায় গা এলিয়ে দুচোখ বন্ধ করে বিদ্যুৎ চমকের শব্দ শুনছিলেন। খাটের ঠিক উল্টো দিকের দেওয়ালে ঝুলন্ত আয়নাটাও কেঁপে উঠছে সেই শব্দের সঙ্গে তাল মিলিয়ে। বছর শেষের শিরশিরানি ঠান্ডা প্রকাণ্ড ময়াল সাপের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তাকে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম তার শরীরকে এক ক্লান্তির আবেশে আচ্ছন্ন করে ফেলছে। গভীর ঘুমে দুচোখ বুজে আসছে তার। মাথার ভেতর ঝিমঝিম ভাব। ঘুমের রেশ কাটাতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে গিয়েও থমকে গেলেন তিনি। হ্যাঁ, মনের ভুল নয়, একটা ভীষণ মিষ্টি গন্ধে ভরে উঠেছে গোটা ঘর। খুবই কড়া সুগন্ধ। ধীরে ধীরে ছোট্ট ঘরটা ভরে উঠছে সে মন মাতানো মায়াবী সুগন্ধে। কিন্তু সামনে ওটা কি দেখা যাচ্ছে? সামনের দেওয়ালে ঝুলন্ত আয়নায় কার যেন প্রতিচ্ছবি ফুটছে না? পেছনে তীব্র আলো। সেই আলোর সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের আবছা আকৃতি ফুটে উঠেছে আয়নায়। বেশ কিছুক্ষণ সেদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার পর পায়ে পায়ে সেদিকে এগিয়ে যান বিক্রমজিৎ। আয়নার ঠিক সামনে এসে দাঁড়াতেই তার নিজের শরীরে ঢেকে যায় সেই প্রতিমূর্তি। আয়নায় শুধুই দেখা যায় তার নিজেরই প্রতিচ্ছবি, অর্থাৎ আলোর উৎস তার মাথার ঠিক পেছনে। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখ চলে যায় ওই ঘুলঘুলিটার দিকে। হ্যাঁ, ওখান থেকেই আসছে সেই আলো এবং ছায়া মূর্তির প্রতিবিম্ব। বিক্রমজিৎ পেছন ঘুরে পায়ে পায়ে এগিয়ে যান সেদিকে। খাটের উপর উঠে দাঁড়িয়ে পায়ের পাতার সামনের অংশে ভর দিয়ে উঁকি মারলেই নাগাল মিলবে ঘুলঘুলিটার। দেখা যাবে আলোর উৎস। বিক্রমজিৎ বুঝতে পারেন তার পা টলছে টলমল করে। শরীরের ভারসাম্য রাখতে ব্যর্থ হচ্ছেন তিনি। কোনো ক্রমে দেওয়ালে ভর দিয়ে শরীরটাকে টেনে হিঁচড়ে খাটের উপরে তুলে তিনি এগিয়ে যান ঘুলঘুলির দিকে। এইবার তিনি এসে দাঁড়িয়েছেন একদম কাছে। দুহাতে ভর দিয়ে ঘুলঘুলির ফাঁকা অংশে চোখ রাখতে যাবেন, অকস্মাৎ মুহূর্তের ভগ্নাংশে দুটো বলিষ্ঠ হাত সবেগে ঢুকে এলো সেই ঘুলঘুলিটার ফাঁক করে।
কিন্তু সেই হাত যা জানতো না তা হলো বিক্রমজিৎ রাঠোর এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। তিনি চকিতে তার সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে নিজের দুর্বল স্নায়ুকে বশ্যতা স্বীকার করালেন। তারপর কোমরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালেন, একবার, দুবার। সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা ভীষণ চেনা গলা, আকাশ ভেদি আর্তনাদ। বিকাশের ওপর আমার তখনই সন্দেহ হয় যখন গোটা বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ চেক করার পরেও পুরো কমপ্লেক্সে কোথাও বিকাশকে আমি দেখতে পাই না। অথচ সে নিজে ভূতের ভয় পায় বলে নাইট ডিউটির সময় কখনো একা কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় না। তাছাড়া সকাল থেকে আরও একটা ব্যাপার আমার খটকা লাগে। অনন্তর প্রসঙ্গ উঠলেই বিকাশ তাকে অন্তত বার তিনেক কমান্ডার বলে সম্বোধন করে। একজন পুলিশ অফিসারের মুখ থেকে একজন আতঙ্কবাদীর প্রতি ওই সম্বোধন কাম্য নয়, তাই না? যদি না সেটা দীর্ঘদিনের অভ্যাস বা আমরা যাকে বিজ্ঞানের ভাষায় বলি ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়। ঠিক তখনই একটা সম্ভাবনা মাথায় আসে আমার যে বিকাশ নিজেই JJF এর মেম্বার, পুলিশের চাকরি জয়েন করেছে ওদের হয়ে ইনফর্মারের কাজ করছিল বলে। অনন্ত রাজসাক্ষী হলে তার তো সমূহ বিপদ। অনন্তের জন্য বরাদ্দ সলিটারি সেলেই বসে আছেন বিক্রমজিৎ রাঠোর, সঙ্গে মন্ত্রী যশোদানন্দন এবং জনাচারেক অফিসার। বিকাশকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হাতে অত ক্লোজ কন্ট্যাক্টে দুটো 9mm এর গুলি লেগেছে। আলনা এবং রেডিয়াস দুটোই চূর্ণ বিচূর্ণ। ওই হাত আর কোনোদিন স্বাভাবিক হবে কিনা সন্দেহ। রঘুবীর শর্মার অর্ডারেই যে এই নারকীয় হত্যাকাণ্ড তাতে কারোর দ্বিমত নেই। তার এগেনস্টে আরও একটা কেস ওপেন হলো। তবে তার পাপের যা বোঝা তাতে এমনিতেই তার ভাগ্যে ফাঁসির সাজা অনিবার্য। তারপর উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করেন যশোদানন্দন। তারপর আর কি, ওর সঙ্গে পেছনের বাগানে যাই রেকি করতে। ওই যে গুলগুলিটা দেখছেন, ওটার ঠিক পেছনে গোলাপের বাগান। খানিক মন দিয়ে খুঁজতেই পেয়ে গেলাম যেটা খুঁজছিলাম। গুলগুলির ঠিক নিচেই নরম মাটিতে এক জোড়া গোল অগভীর গর্ত। গেস করুন তো দেখি কিসের গর্ত হতে পারে? স্যার, মই। পেছন থেকে একজন তরুণ ASI বলে ওঠেন। রাইট ইউ আর। আমি ইচ্ছে করেই ওই গর্তে পা বেঁধে পড়ে যাওয়ার অভিনয় করি, আর দেখতে পাই আমার হোঁচট খাওয়ার সুযোগ নিয়ে বিকাশ তাড়াতাড়ি জুতোর আগা দিয়ে অন্য ফুটোটা বুঝিয়ে দেয়। তবে আমার উদ্দেশ্য অন্য ছিল। আমি ততক্ষণে ওর পকেট থেকে ওর রুমালটা ঝেড়ে দিয়েছি। তারপর সেটার সামান্য কাদা মাখিয়ে সেটা দিয়ে টোপ ফেলি রঘুবীর শর্মার সামনে। গরমকাল হলে বারবার রুমালে হাত মুছতে হয় বা রুমালের খেয়াল থাকে। শীতকালে তো আর সেই বালাই নেই। লোকে অর্ধেক সময় ভুলেই যায় যে তার পকেটে রুমাল আছে। তাই বিকাশও আমার হাতে নিজের রুমাল দেখে ভেবে নেয় যে গতকাল রাতে পেছনের বাগানেই রুমাল ফেলে এসেছে। আসলে আমার হাতে যা প্রমাণ ছিল সেটা সবই সার্কামস্ট্যান্সিয়াল। তাই এভাবে একটু ঝুঁকি নিয়ে আরেকবার ক্রাইম সিন রিক্রিয়েট করে রেড হ্যান্ডেড না ধরলে প্রমাণের অভাবে ওদের ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ও হ্যাঁ, এবার তাহলে খুনের প্রসেসটা বলি। প্রথমে এই মিষ্টি গন্ধের কথা শুনে আমার মনে হয়েছিল ক্লোরোফর্ম, কিন্তু তারপরেই মনে হয় ক্লোরোফর্ম হলে তো ভিকটিম সেন্সলেস হয়ে যেতে পারে। তাছাড়া অটপসি রিপোর্টে তো ক্লোরোফর্মের ট্রেস মেলারই কথা। তারপরে মাথায় এলো যে কি হতে পারে। অনন্ত নিজের চোখের সামনে তার সহকর্মীর হাতে নিজের বাবাকে খুন হতে দেখেছে। তার বুক ফেটে গেলেও তার প্রতিবাদ করতে পারে। সেই গিল্ট বিভীষিকার মতো তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই থেকেই হ্যালুসিনেশন, বা হয়তো শেষের দিকে অ্যাকিউট স্কিজোফ্রেনিয়া। বাবা ছিলেন কনৌজের এক ছোট্ট আতর কারখানার মালিক। ছোটবেলায় বাড়ি থেকে পালানোর ফলে বাবার স্মৃতি হিসাবে যে সিম্বলটা আজীবন বয়ে বেরিয়েছে তা হলো দিনের শেষে ঘরে ফেরা বাবার শরীর থেকে ভেসে আসা তীব্র মিষ্টি আতরের গন্ধ। তাই তার অবচেতন মনে কোনোভাবে হ্যালুসিনেশনের সঙ্গে ওই গন্ধটাও অ্যাসোসিয়েট করে নিয়েছিল।
এবং এই সুযোগকেই কাজে লাগিয়েছিল বিকাশ। আমার স্থির বিশ্বাস যে সে আগেও দু একবার গভীর রাতে ওই ঘুরগুলির পেছনে গিয়ে দাঁড়ায়, আলতো টোকা দিয়ে বা ফিসফিসিয়ে ডেকে অনন্তকে কাছে ডাকার চেষ্টা করে। কিন্তু অনন্ত রীতিমতো প্যারানয়া ভুগছিল। তার ধারণাই হয়েছিল তার দলের লোকেরা তাকে খুন করতে চায়। তাই সেই শব্দ পেয়েও আরও গুটিয়ে বিছানা আঁকড়ে সে এক কোণায় বসে থাকে। তখন রঘুবীর এবং বিকাশ অন্য ফন্দি আটে। অনন্তর মানসিক স্থিতির অস্থিরতাকে এক্সপ্লয়েট করে তাকে কাছে টেনে আনে। ওই গুলগুলির পেছনে বাগান, পুরো এলাকা 15 ফুট উঁচু প্রাচীর এবং ইলেকট্রিফাইড তার কাটা দিয়ে সুরক্ষার বলয়ে মোড়া। বাইরে থেকে কোনো ব্যক্তির ভেতরে ঢুকে আক্রমণ করার প্রশ্নই নেই। অবশ্য বাঘের ঘরেই যে ঘোঘের বাসা থাকতে পারে সে কথা বোধ করি সরকার বাহাদুরের বিবেচনায় আসেনি। তাই সেদিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন বোধ করেনি কেউ। যাই হোক, ধরুন আপনি এই ঘরে শুয়ে ঘুমাচ্ছেন। এখন যদি আপনাকে খুন করতে চাই তাহলে আপনার নাগাল পেতে হবে। তার দুটো উপায়: এক, নিজে সশরীরে আপনার কাছে আসা, যেটা অসম্ভব। অন্যটা হলো কোনোভাবে আপনাকে তাদের নাগালে নিয়ে যাওয়া। আর তার সহজতম উপায় হলো ঘুলঘুলির কাছে আওয়াজ করা অথবা ফিসফিসিয়ে কাছে ডাকা। কিন্তু সেই চেষ্টা তো বৃথা গেছে। অগত্যা প্রথমে প্রচণ্ড কড়া গন্ধযুক্ত আতরে মাইন্ড সেডেটিভ মিশিয়ে স্প্রে করো। ভিকটিম অজ্ঞান হবে না, কিন্তু তার স্নায়ু দুর্বল হয়ে পড়বে, শারীরিক শক্তি কমে আসবে। ফলে তাকে আক্রমণ করাকালীন সে বাধা দিতে চাইলেও তার পক্ষে সেটা সহজ হবে না। এরপরে ঘুলঘুলি দিয়ে টর্চের আলো ফেলে উল্টো দিকের দেওয়ালে ঝোলানো আয়নায়। আলোর সামনে ধরা একটা ছোট্ট পিচবোর্ডের কাটআউট। ভিকটিম অলরেডি স্কিজোফ্রেনিক, তার উপর আবার সিডেটিভের প্রভাব। সে ওই গন্ধ, আয়নার আলো এবং ছায়া দেখে বিভ্রান্ত হয়ে প্রথমে এগিয়ে যাবে আয়নার দিকে। তারপর যখন বুঝবে আলো আসছে ওপরের ঘুলঘুলি দিয়ে, তখন খাটের ওপরে দাঁড়িয়ে উকি মারবে ঘুলঘুলি দিয়ে বাইরে। ব্যাস, আর কি চাই? শত্রু তোমার হাতের নাগালে। অবশ্য আমার ক্ষেত্রে রিস্ক না নিয়ে কফিতে বেশ কিছুটা মাদক মিশিয়ে দিয়েছিল ব্যাটা। কিন্তু বিক্রমজিৎ রাঠৌরকে কাবু করতে পারে এমন। কথা শেষ না করে মুচকি হেসে একটা সিগারেট ধরিয়ে শূন্যে ধোঁয়া ছাড়লেন বিক্রমজিৎ রাঠৌর। ধোঁয়ার গোল 3টে রিং হাওয়ায় গা ভাসিয়ে উড়ে গেল মাথার উপরের ছোট্ট ঘুলঘুলির ফাঁক কোলে।